আকাশ থেকে মনে হচ্ছে না তুলো পড়ছে। নিজের বাসার সামনেই যখন এত সুন্দর স্নোফল হয় তখন কি আর ঘরে থাকতে ইচ্ছে করে? আমার হাজবেন্ড বলছে আজকে তোমাকে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে কোনো রান্না বান্না করতে হবে না, আজকে তোমাদেরকে বুফেতে খেতে নিয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আগের দিন রাতের বেলা আমি এই মজার পাস্তাটা বানিয়েছিলাম। আপনারা রেসিপি চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিন রাতে আমার আর ভাত খাওয়া হয়নি, তো পাস্তা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। সেদিন টোকিওতে এরকম বরফ পড়েছিল আর আগের দিন রাতের বেলা থেকে বরফ পড়া স্টার্ট হয়েছে। এইভাবেই যদি বরফ পড়তে থাকে তাহলে তো সকালবেলা বরফ অবশ্যই জমবে বাসার সামনে। ওর সাইডে 2-3 বারের বেশি তেমন একটা স্নো হয় না, কিন্তু স্নো হলেও এভাবে জমে না কখনো। এত বেশি স্নোফল হয়েছিল, স্নোর জন্য সবকিছু একদম এরকম সাদা হয়ে যায়। বরফ দেখার জন্য আগের বছর আমরা কত দূরে গিয়েছিলাম, আর আজকে আমার বাসার সামনে এত সুন্দর স্নোফল হয়েছে। এই বরফ দেখে আমি আসলে অনেক খুশি হয়ে যাই। এরকম বরফ যদি আবার সবসময় আমার বাসার সামনে হতো তখন আবার আমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত, কিন্তু হঠাৎ হঠাৎ এরকম স্নোফল দেখতে আসলে ভালোই লাগে। ঘুম থেকে উঠে আমি যখন দেখেছি এত এত স্নোফল হয়েছে, আমি তাড়াতাড়ি করে আমি শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে যাই। আমার মনে হয়েছে এই সাদার মধ্যে যদি আমি একটা লাল শাড়ি পরি তাহলে আমাকে একদম পরীর মতন লাগবে। জানি না, মনের মধ্যে অন্যরকম একটা খুশি কাজ করছিল। সকাল সকাল এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। এমন সুন্দর বরফ তো আর সারা বছর পরে না, পরে 1-2 বার। তাই ভাবলাম ঘরে না বসে একটু বাহিরে যেয়ে দুজনে মিলে আনন্দ করে আসি। সেটা দেখতে কি অপরূপ সুন্দর লাগছে। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এই অঝরে এরকম তুষার পড়েছে, আর সবার গাড়িতে এরকম তুষার পড়ে একদম ভর্তি হয়েছিল। সবার গাড়ি সবাই ক্লিন করছিল এদিক দিয়ে। পরে ভাবলাম দুজনে মিলে আমাদের বাসার সামনে সেই পার্কটাতে চলে যাই, যেতে আমাদের মাত্র 5 মিনিটের মতন সময় লেগেছিল। কেউ সেদিন ঘর থেকেই মনে হয় বের হয়নি। আমার এলাকা একদম পুরো বরফের ঢেকে গিয়েছে। এদিক দিয়ে আমার এই ঠান্ডার মধ্যে খুব ইচ্ছে হয়েছে যে আমি বরফে শাড়ি পরে ছবি তুলবো। নিজের বাসার সামনেই যদি এত সুন্দর বরফ পড়ে তখন কি আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে? তখন তো আমাদের মেয়েদের মন একটু শাড়ি পরে বাহিরে যেয়ে ছবি টবি তুলবো। মনের ভেতরে এত খুশি কাজ করছিল, এই ঠান্ডা তখন আর কিছুই মনে হচ্ছিল না। পার্কটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। পার্কের মধ্যে যেয়ে একদম মনে হচ্ছিল যে আমি বরফের কোনো একটা দুনিয়ায় চলে এসেছি। পুরো সব জায়গা একদম সাদা হয়েছিল। আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, তার 2 দিন পরে আসলে আমাদের বরফে ঘুরতে যাওয়ার কথা ছিল অনেক দূরে। এখন সেই ঘুরতে যাওয়াটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। অনেক বড় একটা বিপদ যেহেতু আমাদের হয়েছে। লাল শাড়িটা আমি আগে থেকে এনে রেখেছিলাম যে বরফে ঘুরতে গেলে আমি এই লাল শাড়িটা পরে যাব। এখন তো আসলে আমাদের আর যাওয়াই হয়নি, কিন্তু দেখেন আজকে আমার বাসার সামনে এত এত বরফ পড়েছে। ভাবলাম এই লাল শাড়িটা পরি, কেননা আমি এখানেই ছবি তুলে ফেলি। শাড়িটা আসলে আমি অনেক শখ করে আনিয়েছিলাম শুধুমাত্র এই বরফে পরার জন্য। লালের মধ্যে আসলে অনেক ধরনের কালার হয়, কিন্তু এই রেডটা একদম অন্যরকম সুন্দর ছিল। আমার পরে এই সুন্দর রেড শাড়িটা আপনারা কমফোর্ট জোনে পেয়ে যাবেন। আমরা দুইজনে মিলে খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছি সেদিন। মনে হচ্ছে 2-3 বার বরফ এরকম আমার বাসার সামনে পড়াই উচিত, তাহলে আমাদের টাকা খরচ করে আর দূরে বরফ দেখতে যেতে হবে না। পার্কে একটা মানুষও ছিল না, শুধু আমি আর আমার হাজবেন্ড ছাড়া। ভাগ্যবশত সেদিন সানডে ছিল আর সীমান্তর জবও ছিল না, তাই সে আমাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যেতেও পেরেছে। সারাদিন আমাদেরকে সময়ও দিয়েছে। এখান থেকে ডিরেক্টলি আমার ননাসের বাসায় চলে আসি, আর এসে আমি হিটারের নিচে আমার পা গরম করছিলাম। আমাদের দুইজনেরই হাত পা একদম বরফ হয়ে যায়, আর ওরা আমাদেরকে চকলেট দিচ্ছিল। এরপর সীমান্ত বলল যে চলো তাহলে আজকে তোমাদের রান্না বান্না থেকে ছুটি, আজকে লাঞ্চটা আমরা বাহিরেই করি। একটু ইচ্ছে করছিল না এই শীতের মধ্যে পানি নেড়ে রান্না বান্না করতে। আমরা লাঞ্চ করতে বঙ্গ রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেদিন যেহেতু সানডে ছিল সেদিন ছিল বুফে। লাঞ্চের জন্য দুপুর 2টা থেকে বুফে স্টার্ট হয়। আমরা যেহেতু আগে পৌঁছে গিয়েছিলাম, এরপর বঙ্গবাজারে ঢুকে কিছু টুকিটাকি বাজার করে নিয়েছি। আমি আর আমার ননাস দুজনে মিলে একদম ব্যাগ ভর্তি করে বাজার করে ফেলেছি। এর মধ্যেই 2টা বেজে যায়। তারপর আমরা সেই রেস্টুরেন্টে চলে যাই। বঙ্গবাজারের পাশেই ছিল একদম রেস্টুরেন্ট। যেহেতু আমরা আজকে বুফেতে এসেছি, তো 1500 ইয়েন করে পার পার্সন লেগেছিল। মেশিনের মাধ্যমে এখানে আগে ফার্স্টে টাকা পে করে নিতে হয়, দেন হচ্ছে আপনি এখানে খেতে পারবেন। আর যেহেতু এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তো অবশ্যই আমাদের বাঙালি খাবারগুলোই থাকবে। ভাত, ডাল, গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, চিকেন ফ্রাই, চিকেন বিরিয়ানি, এভরিথিং সবকিছুই ছিল। ডেজার্ট ছিল একটা, জাস্ট হচ্ছে সেমাই। অনেক বেশি ক্ষুধা লেগেছিল, এই তো প্লেট নিয়ে আমার খাবার দাবার নেওয়া স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে আমি হচ্ছে এখানে সালাদ নিচ্ছিলাম, পরে নিয়েছি চিকেন বিরিয়ানি। আমি আসলে তেমন একটা খেতে পারি না, আমার জন্য বুফে একদম লস একটা প্রজেক্ট। আমার প্লেটে যতটুকু আমি খাবার নিয়েছি জাস্ট এতটুকুই খাবার আমি খেয়েছি, সাথে একটু লাস্টে ভাত খেয়েছিলাম। খাবার আমার কাছে ভালোই লেগেছে। জাস্ট স্যাটারডে আর সানডে এই বুফে সিস্টেমটা থাকে তাদের। আর এই তো বাচ্চাগুলো সবাই সবার প্লেট নিয়ে বসেছে খাবার খেতে। আজকের বুফেতে টাকা উসুল করেছে আমার হাজবেন্ড, সে অনেক খেয়েছে মাশাআল্লাহ। খাওয়া শেষ করে আমরা বাসার দিকে ফিরছিলাম, তখনই দেখি আকাশে কি সুন্দর রোদও উঠেছে। মানে ওয়েদার আর আমাদের
সাইডের মেয়েদের মন একদম একই রকম। সেকেন্ডেই আসলে মুড সুইং করে ফেলে। ঠিক জাপানের ওয়েদারও এমন, কখনো দেখবেন রোদ, কখনো দেখবেন বৃষ্টি, কখনো দেখবেন স্নো, এমনই হয়ে থাকে। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর খেয়ে দিয়ে আমার এত বেশি ঘুম পাচ্ছিল, বাসায় এসে আমি একটা ঘুম দিয়েছি। থেকে উঠে দেখি আমার কমেন্ট বক্সে পুরো ভরে গিয়েছে যে আমি কোন ব্র্যান্ডের রেড লিপস্টিক দিয়েছি। মেবিলিন সুপার স্ট্রেট 20 নাম্বার শেডটা আমি সেদিন দিয়েছিলাম। তো এটা নিয়ে আমি একটা ছোটখাটো একটা ভিডিও বানিয়েছি। আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মৌনস ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, সবাই একটা লাইক অ্যান্ড ফলো করে যাবেন।